সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু, 28 জুন থেকে আবেদন, ব্রিফিংয়ে হাই কমিশনার। লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থী সহ একই পরিবারের 3 জনকে হত্যা, অপরাধী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। 28 জুন 2,40,00,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল, জানালেন প্রতিমন্ত্রী। বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী 28 জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে 5টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে চলবে এই কার্যক্রম। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী রবিবার 28 জুন থেকে চালু করা হবে। মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে। We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক চলছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কিছুক্ষণ আগেই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন দিওয়া ইউতাই থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুই নেতা বৈঠকে বসেন। এর আগে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিওয়া ইউতাইয়ে এ বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রী ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা চান। Today, as you have already heard, আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ, চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই। বাংলাদেশ ও চীনের মধ্যে বহু দশকের একটি সম্পর্ক গড়ে উঠেছে। এটি আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার একটি সম্পর্ক। বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন থেকে মাত্র 15 দিনের মধ্যে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন। in Bangladesh in less than 15 days. কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্য রেখায় অবস্থান করা 9 জনের মধ্যে 2 শিশু সহ 6 জনকে ফিরিয়ে নিয়েছে ভারত। উন্মুক্ত স্থানে মানবেতর দিন পার করছেন বাকি 3 জন। এর আগে গত 14 জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রৌমারী উপজেলার 2টি সীমান্ত দিয়ে মোট 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হন। এদিকে নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশু সহ অপর 9 জনকেও ফেরত নিয়েছে ভারত। বুধবার ওই 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধার মুখে তারা শূন্য রেখায় অবস্থান নেয়। তবে বৃহস্পতিবার ভোর থেকে তাদের আর দেখা যায়নি। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ একই পরিবারের 3 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লৈট্রা গ্রামের মৃত হকার কামাল হোসেনের স্ত্রী ও 2 মেয়ে। ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে দুপুরে মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনসাধারণ। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রেম ও টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। আগামী 28 জুন সারা দেশে একদিনে কমপক্ষে 2,40,00,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। আরও বলেন, প্রথম রাউন্ড শেষ হলে পর্যায়ক্রমে আগামী ডিসেম্বরের দ্বিতীয় রাউন্ডেও এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদের।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, বিগত সরকারের জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে তথ্যে ঘাটতি রয়েছে। জিডিপির পরিমাণ বেশি দেখানোর জন্য সঠিক জনসংখ্যা বা শিশুর সংখ্যা জানা যায়নি। বিভিন্ন কারণে ডায়রিয়া হোক, হাম হোক, এসব কারণে যে শিশু মৃত্যুর হার ভিটামিন এ ক্যাপসুলের ফলে সেই শিশু মৃত্যুর হার কমে। 6 মাস থেকে 11 মাস বয়সী যে বাচ্চারা 1 বছরের কম বয়সী তাদেরকে আমরা নীল রঙের একটা ভিটামিন এ ক্যাপসুল থেকে খাওয়াবো। আর 12 মাস থেকে 59 বয়সী যারা তাদেরকে আমরা লাল রঙের ক্যাপসুলটা খাওয়াবো। পাসপোর্ট, বিআরটিএ, বিচার সংশ্লিষ্ট সেবা, আইন শৃঙ্খলা ও ভূমি, এই 5টি সংস্থাকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের 18টি খাত ও সেবার উপর পরিচালিত জরিপের ফলাফলের ভিত্তিতে 10 দফা সুপারিশ প্রণয়ন করেছে সংস্থাটি। সেবা খাতে দুর্নীতি কমাতে এবং নাগরিক সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সমন্বিত কৌশলপত্র প্রণয়ন, সরকারি সেবার পূর্ণ ডিজিটালাইজেশন এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে টিআইবি। পাসপোর্টের সেবাটাকে কিন্তু মোটামুটি ডিজিটালাইজ করার কথা বলা হচ্ছে। পুরো এন্ড টু এন্ড ডিজিটালাইজেশনটা হয় নাই, বা শুরু থেকে শেষ পর্যন্ত সেবাটাকে আপনার আধুনিক কি বলে যে ডিজিটাল করা হয় নাই, যে কারণে একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদেরকে প্রতারণা করা হয়। এবং এই প্রতারণাটা করা হয় যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের একাংশের সাথে দালালদের যোগসাজশে। মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে। সাভার থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বিএলআরআই, যেটি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বলা হয়। এখানে আপনাদের যে একটি বিষয় জানানোর জন্য আমি এখানে এসেছি, সেটি হচ্ছে যে গেল কুরবানি ঈদে নারায়ণগঞ্জে একজন খামারি একটি সাদা মহিষ যেটি পালন করেছিলেন, যেটি অ্যালবিনো টাইপের, তার নাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে কিন্তু সেই মহিষটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সেই মহিষটিকে কোরবানির পশু হাটে নেওয়া হলে কিন্তু সেটি বিক্রি করা হয়নি এবং তাই সেখান থেকে উদ্ধার করে সরকার কিন্তু সেটিকে চিড়িয়াখানায় নেওয়া হয় এবং তারপরে সেই চিড়িয়াখানায় কিন্তু মহিষটিকে দেখার জন্য, এক নজর দেখার জন্য অনেকে ভিড় করেন। আস্তে আস্তে মহিষটি কিন্তু অসুস্থ পর্যায়ে চলে যায়। তারপরে সরকার সিদ্ধান্ত নেয় যে মহিষটি সেখান থেকে সরানো হবে এবং 21শে জুন রাতে সেই মহিষটিকে চিড়িয়াখানা থেকে এনে এই বাংলাদেশ বিএলআরআই যে কোয়ারেন্টাইন সেন্টার আছে সেখানে রাখা হয়েছে এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি এই মহিষটিকে দেখভালের জন্য ইতিমধ্যে 13 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির মধ্যে পুষ্টিবিদ এবং প্রজননবিদ এবং প্রাণী সম্পদের স্বাস্থ্যবিদ রয়েছে, তারাও রয়েছে এবং তারা এখানে এই মুহূর্তে কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প যেটি সাদা মহিষ, সেই সাদা মহিষটিকে কিন্তু একেবারেই ধারে কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং সেই সাথে এখানে কর্তৃপক্ষ কারোর সাথে এই বিষয়ে কথা বলছেন না এবং তারা যেমনটি মৌখিকভাবে আমাদের বলেছেন যে এই মহিষটি কোয়ারেন্টাইনে থাকবে এবং তারপরে বিভিন্ন যে সিদ্ধান্ত সেটি নেওয়া হবে এবং এই মুহূর্তে আমরা সেই বিষয়ে জানানোর জন্য আমি এখানে এসেছি। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন চর, নিচু এলাকার কাঁচা সড়ক এবং মৌসুমি ফসলের জমি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ভোরের সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1.05 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্টে 1.02 সেন্টিমিটার, পাটেশ্বরী পয়েন্টের দুধকুমারের পানি 67 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্রের নুনখাওয়া ও চিলমারি পয়েন্টে পানি ধীর গতিতে বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচেই রয়েছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের নতুন অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 8:20 দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার পর বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক দল, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অকশন শেডটিতে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যপণ্য মজুদ ছিল।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের 3 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের রেখুন পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল সহ নগদ টাকা জব্দ করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোররাতে তাদের আটক করা হয়। পরে তাদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বিদ্যমান আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না, তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, অভিযান পরিচালনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকদের অত্যাধুনিক অস্ত্র দেওয়া হবে। পাশাপাশি মাদক কারবারি ও মাদক সেবীদের জন্য প্রতিষ্ঠা করা হবে আলাদা কারাগার। এই লক্ষ্যে আগামী কয়েকদিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ের একটি গবেষণার ফলাফলে উঠে এসছে যে দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার 4.88%। 43তম বিসিএস এর নন ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি মর্মে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী 60 দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের জন্য পিএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের বেঞ্চ রায় দেয়। এতে বলা হয়, 43তম বিসিএস এ নন ক্যাডার নিয়োগ বিধি 2010 ও নন ক্যাডার বিধি 2023 অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। মেধাভিত্তিক নিয়োগেও স্বচ্ছতা ছিল না বলে রায় উল্লেখ করেছে হাইকোর্ট। একটি সরকারিভাবে এবং সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান যদি এইভাবে অস্বচ্ছভাবে অন্যায়ভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, তাহলে আমাদের দেশের মেধার বৃদ্ধি হবে না, মেধা বিকাশ হবে না, মেধাবীরা আমাদের সরকারি চাকরিতে আর আবেদনই করবে না। এই বিষয়টি আমরা আদালতে তুলে ধরেছি এবং এটি আজকের মাননীয় আদালতের রায়ে সুস্পষ্টভাবে এসেছে যে এটি মেধার ভিত্তিতে হয়নি। আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে পেছনে ফেলে এখন শীর্ষে নওগাঁ। জেলার ব্যানানা, মিয়াজাকি, বাড়িচার ও আম্রপালি সহ বিভিন্ন জাতের আম রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমে নওগাঁয় আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,21,000 মেট্রিক টন। প্রতি বছরই নওগাঁর বিভিন্ন উপজেলায় শত শত হেক্টর জমিতে নতুন করে আম বাগানের সৃষ্টি হচ্ছে। তবে প্রতি বছর নওগাঁতে যে পরিমাণ আম উৎপাদন হচ্ছে, সেই পরিমাণ আম সম্পূর্ণ বাজারজাত না হওয়ার কারণে নওগাঁর আম চাষিরা অনেকটা লোকসানের মুখে পড়ছে। দেখতেছেন, এটা হলো থাইল্যান্ড ব্যানানা। এই আমটি আমরা বিদেশে পাঠানোর জন্য খুবই পরিশ্রম করে একবার সুন্দর কালার করছি। আরও আছে, আমাদের রূপালী আছে, বাড়িপুর আছে। এই আমগুলো আমরা কঠিন পরিশ্রম করে করছি। এই আমগুলো যদি আমরা ছাপারে কিংবা আমাদের এখানে বাজারে বিক্রি করি, তাহলে কিন্তু আমাদের প্রচুর লস হয়ে যাবে। আমাদের পরিশ্রম করা হলে আমগুলো যেন আমরা বাইরে পাঠাতে পারি। যে পরিমাণে আম রপ্তানি হচ্ছে এই নওগাঁ জেলা থেকে দেশের বাইরে, এটা যদি আরও বেশি পরিমাণে হতো বা ওরা নিত, তাহলে নওগাঁ জেলার জন্য ভালো হতো। গত কয়েক বছর ধরে নওগাঁর যে আম রয়েছে, সে আমগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে নওগাঁর বাগানে উৎপাদিত ব্যানানা, ম্যাঙ্গো, মিয়াজাকি এবং আমরুপালি সহ বাড়ি 4 জাতের আমগুলো বিদেশে রপ্তানি হচ্ছে। চলতি বছর নওগাঁ থেকে 280 মেট্রিক টন আম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাপাইকে পিছনে ফেলে বরাবরই মনে হচ্ছে যে সামনে আমরা আরও এগিয়ে যাব, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আম রপ্তানির ক্ষেত্রে আমরা নওগাঁ, বিশেষ করে সাপাহারে তো আম উৎপাদনের শীর্ষে। এখানে সাপাহারে যদি আমাদের একটা স্পেশাল কোটা থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আম রপ্তানিটা বিদেশে করতে আমাদের জন্য সুবিধা হবে। তারা নিবে একেবারে পরিপক্কতার শেষ দিকে গিয়ে, কিন্তু জুন মাসের 20 তারিখে ডেট আছে, তার 15 দিন পরে তারা সরকারিভাবে আমগুলো নিবে। ততদিনে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে যে আমগুলো নিবে, সে আমগুলো গাছে রাখা কৃষকদের পক্ষে সম্ভব হবে না। বাস্তবতার নিরিখে সরকারকে ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
নওগাঁর আম চাষিদের দাবি যেন নিজস্ব বরাদ্দ দিয়ে নওগাঁ থেকে প্রতি বছরই অনেক বেশি পরিমাণ আম বিদেশে রপ্তানির উদ্যোগ সরকার গ্রহণ করে, তাহলে নওগাঁতে আমের যে গুণ, আমের যে সুনাম রয়েছে সে সুনামটি আরও দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে এবং নওগাঁর আম চাষিরা আম উৎপাদন করে যেমন লাভবান হবেন, পাশাপাশি নওগাঁর যে অর্থনৈতিক ব্যবস্থা সেটিও আম বিদেশে রপ্তানি করে সে অর্থনৈতিক ব্যবস্থা আরও চাঙ্গা হবে, এমনটি দাবি জানিয়েছে নওগাঁর আম চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। আন্তর্জাতিক প্রসঙ্গ, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.2 ও 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 32 জন নিহত এবং প্রায় 700 জন আহতের তথ্য পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এই ভূমিকম্পকে দেশটির গত 125 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে বিবিসি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:04 কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। লিওনেল মেসি নাকি দিয়েগো ম্যারাডোনা? আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা আইকন কে, সেই বিতর্ক কখনো শেষ হবার নয়। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়ে ফেলার পর আবারও নতুন করে আলোচনায় উঠেছে এই প্রশ্ন। আর্জেন্টিনার ভিন্ন দুই প্রজন্মে দুই মহানায়কের মধ্যে কে সেরা? সাবেকরা এতদিন 86 বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে এগিয়ে রাখলেও 2022 কাতার বিশ্বকাপের পর অধিকাংশ ফুটবল বোদ্ধা সেরা মানছেন মেসিকে। বুয়েন্স আইরেসের রাস্তায়, ক্যাফেতে কিংবা ফুটবল প্রেমীদের আড্ডায় এখনো একটাই প্রশ্ন, মেসি নাকি ম্যারাডোনা? মেসি আমাদের জন্য একজন আদর্শ, শুধু মাঠে নয় মাঠের বাইরেও, কিন্তু ম্যারাডোনা আমাদের পরিচয় তৈরি করে দিয়েছিলেন, তাই ব্যক্তিগতভাবে আমি ম্যারাডোনার দিকে ঝুঁকব। অনেক তরুণ সমর্থকের কাছে অবশ্য ছবিটা ভিন্ন। তারা বড় হয়েছেন মেসির খেলা দেখে। লিওর সাফল্য, নম্রতা আর দীর্ঘ পথ চলাই তাদের অনুপ্রেরণা। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে শুরু করে অসংখ্য শিরোপা জিতে মেসি গড়ে তুলেছেন এমন এক ক্যারিয়ার যা ফুটবল ইতিহাসে বিরল। আমি মেসিকেই বেছে নেব, কারণ আমি তার খেলা সরাসরি দেখেছি। তবে ম্যারাডোনার গুরুত্ব অস্বীকার করা যায় না। তিনি আর্জেন্টিনার ইতিহাসের বড় একটি অংশ জুড়ে রয়েছেন। কারো কাছে মেসি সাফল্যের প্রতীক, কারো কাছে ম্যারাডোনা আবেগের নাম। কেউ শিরোপা দিয়ে বিচার করেন, কেউ মানুষের ভালোবাসা দিয়ে। সমর্থকদের মতে মেসি হয়তো জিতেছেন সবচেয়ে বেশি ট্রফি, কিন্তু ম্যারাডোনা ফুটবলের সীমানা ছাড়িয়ে হয়ে উঠেছিলেন সামাজিক ও আর্জেন্টাইন সংস্কৃতির প্রতীক। যদি শিরোপার কথা বলেন তাহলে অবশ্যই মেসি সেরা, কিন্তু যদি মানুষের ভালোবাসার কথা বলেন তাহলে ম্যারাডোনার সঙ্গে কারো তুলনা হয় না। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে দুটি নাম আজও সমান উজ্জ্বল। তাই আর্জেন্টাইনদের কাছে প্রশ্নটা হয়তো মেসি বা ম্যারাডোনা নয়, বরং ফুটবলের আকাশে জ্বলজ্বল করা দুটি অমলিন নক্ষত্রের গল্প। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু, 28 জুন থেকে আবেদন, ব্রিফিংয়ে হাই কমিশনার। লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থী সহ একই পরিবারের 3 জনকে হত্যা, অপরাধী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। 28 জুন 2,40,00,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন A+ ক্যাপসুল, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।